বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে বেশ কিছুদিন ধরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা খবর ঘুরে বেড়াচ্ছে, ভারত নাকি চট্টগ্রাম দখল করবে। আর সেটা দেখেই আপনারা ভিডিও দেখতে চলে আসছেন। ব্যাপারটা কি সিরিয়াসলি একটা দেশ আরেকটা দেশের বিখ্যাত একটা জেলাকে দখল করবে? এটা কি আদৌ সম্ভব? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টার সত্যতা নিয়ে আলোচনা করব। আমরা কোনো হুইপ তুলছি না, আমরা বিষয়টার সত্যতা নিয়ে আলোচনা করছি মাত্র। আর আজকের এই ভিডিওতে দুটো দেশেরই পক্ষে এবং বিপক্ষের পয়েন্টগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবার আপনি যদি ভারতীয় হন তাহলে ভারতের পক্ষে পয়েন্ট দেখে খুশি হবেন, আর বিপক্ষের পয়েন্ট দেখে খেপে যাবেন। আর যদি বাংলাদেশের হন তাহলে ওই একই ব্যাপার, পক্ষে বিপক্ষে আপনাকে খুশি বা দুঃখিত করতে পারে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো আপনাদের সামনে যুক্তিগুলো তুলে ধরা, যাতে আপনারাই বিচার করবেন সঠিক কোনটা আর মিথ্যে কোনটা। আইএম বোসের আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে কুনাল বোস। আর একটা কথা বলিনি, আজকে শরীরটা খুব খারাপ, তাই গলাটাও একটু খারাপ। আসুন ভিডিওটা শুরু করি। চট্টগ্রাম হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী। শহরটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চল আর বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম জেলার এই অবস্থান। পাহাড়, সমুদ্র আর উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর একটা বড় পরিচয় বাণিজ্যিক বন্দর। বাংলাদেশের জাতীয় জিডিপির বড় অংশ এই চট্টগ্রামের ওপর কিন্তু নির্ভর করে। বাংলাদেশের 12% অর্থনীতি এর ওপর টিকে রয়েছে। যেমন ধরুন, বাংলাদেশের শিল্পের 40% হয় এখানেই, এবং আন্তর্জাতিক বাণিজ্যের 80% হয় এখানে। সরকারি রাজস্বের প্রায় 50% আসে এই চট্টগ্রাম থেকেই। 2011 সালে ভারতের মুম্বাই বন্দর এবং কলম্বো বন্দরের পরই এই চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার তৃতীয় বন্দর হিসেবে উঠে আসে। বড় বাংলাদেশি কোম্পানির সদর দপ্তর এখানেই রয়েছে। যেমন ধরুন MM ইম্পাহানি, BSRM, AK খান অ্যান্ড কোম্পানি, PHP গ্রুপ। চট্টগ্রামের দীর্ঘ ইতিহাস আছে। যেমন ধরুন, সীতাকুণ্ড এলাকায় পাওয়া অস্ত্র, পাথরের যে টুকরো, তার থেকে ধারণা করা যায় সেই সব নব্যপ্রস্তর যুগে অস্ট্রো এশিয়াটিক জনগোষ্ঠীর বসবাস ছিল এই অঞ্চলে। তিব্বতের বৌদ্ধ ঐতিহাসিক লামা তারানাথের একটা বইয়ে এখানের প্রাচীন বৌদ্ধ সংস্কৃতির কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। 1338 সালে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম দখল করেছিলেন। সেই সময় ভারতে আসা পরিব্রাজক ইবন বতুতা তার স্মৃতিকথায় চট্টগ্রামকে হিন্দুদের তীর্থ বলেছেন। 1352 ক্ষমতায় এলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপর হিন্দু রাজা গণেশ তিনি বিজয় করেন এই চট্টগ্রাম। 1517 সালে পর্তুগিজরা চট্টগ্রামে আসে আর জলদস্যুর প্রভাব সেখানে বেড়ে যায়। 1538-এ শেরশাহের সেনাপতি দখল করেন চট্টগ্রাম। আরাকানি শাসন, মুঘল শাসন, নবাবী শাসন, ইংরেজ শাসন, এই সমস্ত কিছু শেষে তৈরি হলো পাকিস্তান। চট্টগ্রাম গেল এই পাকিস্তানে। এরপর মুক্তিযুদ্ধের দীর্ঘ পথ পেরিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হলো। চট্টগ্রাম হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি বন্দর। বহু ইতিহাস আছে এই চট্টগ্রামের। তবে সব থেকে গুরুত্বপূর্ণ কি জানেন? বর্তমানে চট্টগ্রামে জাতিগত হিংসার ইতিহাস উঠে আসছে সামনে। বহু নিরীহ বৌদ্ধ এবং হিন্দু মানুষকে নৃশংসভাবে খুন করা, নারীদের গণধর্ষণ করা, সংখ্যালঘু মানুষদের ঘরবাড়ি ভেঙে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া থেকে ধর্মান্তরিত করা, সবই চলছে অবাধে। প্রশাসন কিছুই করতে পারছে না। সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন নৌঘাঁটি নিয়ে তৎপরতা এবং আমেরিকার বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের চেষ্টা, তারপরের ঘটনা আমার আপনার সকলেরই সম্ভবত জানা। এখন প্রশ্ন হলো, ভারত কি চট্টগ্রাম দখল করবে? এই উত্তরটাই তো আপনারা জানতে চাইছেন। দেখুন, আইএম বোস আপনাদের পরিষ্কার উত্তর দেয়, পরিষ্কার বিশ্লেষণ করে। কোনো ধরনের হাইপ তোলার আমরা চেষ্টা করি না, কোনো ধরনের বায়াস কিছু আপনাদের সামনে আমি অবশ্যই আনবো না। প্রথমত আপনাদের বলে দিই, ভারতবর্ষ অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা UN এর কঠোর চুক্তি মেনে চলে। যেমন তার মধ্যে একটা রয়েছে জেনিভা কনভেনশন। এই চুক্তিগুলো পৃথিবীর প্রায় সবকটা বড় বড় দেশই কিন্তু মেনে চলে। কোনো দেশকে দখল করা, কোনো দেশের সীমানা দখল করা বা জায়গা দখল করা এই চুক্তিগুলোর বিরোধী। ভারত বাংলাদেশের জায়গা দখল করতে গেলে প্রথমে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভারতের সামরিক শক্তির সামনে বাংলাদেশের সামরিক শক্তি কিছুই নয়। তাই এত বড় সামরিক শক্তি প্রয়োগ করে একটা ছোট দেশকে দখল করলে বা তার বন্দর দখল করলে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর ভারতই মানসিকতায় বিশ্বাসও করে না। অপরদিকে চীন নাকি বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের অরুণাচল বা
সেভেন সিস্টার কেড়ে নেবে বলে যে মিথ্যে প্রচার চলছে তারও কিন্তু কোনো ভিত্তি নেই, কারণ বর্তমানে চীনের বিরাট বাজার অর্থনীতি যা নির্ভর করছে ভারতের উপর। 1962 সালের পর বহু সীমান্ত উত্তেজনা হলেও দুটো দেশ কোনোভাবেই চাইবে না এত বড় যুদ্ধে জড়াতে। চীন ভারতের অংশ দখল করে নেবে আর ভারত হাত গুটিয়ে বসে থাকবে, তাই তো? এটা হয় না। সেভেন সিস্টারের সামান্য কয়েকটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ছাড়া ভারত বিরোধী কেউ নয়। সেই বিপুল জনসংখ্যাকে কি চীন মেরে ফেলবে নাকি বন্দি করবে? এরকম দেশ দখলের রাজনীতি আধুনিক পৃথিবীতে হওয়া অসম্ভব। আসাম, মেঘালয়, মিজোরাম সহ রাজ্যগুলোকে নিয়ে যেসব মিথ্যে প্রচার চলছে সেগুলো কতটা ভুয়ো এখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি স্থানের মানুষ মনে প্রাণে ভারতীয়, তাই নিজস্ব দল গঠন করেছে তারা, যেগুলোর সংবিধানে ভারত সম্পর্কে কোনো বিরূপ ভাব নেই। যেমন ধরুন আসামের অসম গণপরিষদের মূল আদর্শ হলো অসমীয়া অস্মিতা। এই অস্মিতা কিন্তু ভারত থেকে আলাদা নয়, কারণ অসমিয়ারা বেশিরভাগই হিন্দু, তাই তাদের কোনো টান নেই অন্য দেশের প্রতি। এবং আসামের মানুষ এটা সবাই জানেন যে ভারতে তাদের সংস্কৃতি সব থেকে বেশি সুরক্ষিত, কারণ বাংলাদেশে যেভাবে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ অন্য ধর্ম এবং উপজাতিদের আক্রমণ করছে তাতে তাদের টিকে থাকা অসম্ভব। এবার অন্যদিকে যদি দেখি মেঘালয়, সেখানে আঞ্চলিক দলগুলো রয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি। এরা কিন্তু প্রত্যেকেই আঞ্চলিক রাজনীতি করে এবং বিজেপি বা কংগ্রেসের জোট সেখানে রয়েছে। আলাদা দেশ গঠনের কোনো এজেন্ডা এদের মতাদর্শে নেই। সুতরাং এই রাজ্য দখলটা হাস্যকর। ওই যে বলে না হাস্যকর মশাই, তাই হাস্যকর। পার্বত্য চট্টগ্রামে কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে। যেমন ধরুন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সেখানে পাকিস্তান বাহিনীর হাতে হত্যা সহ অনেক অঘটন। বারবার চট্টগ্রামের বিভিন্ন উপজাতিকে দেশ থেকে বিতাড়িত করতে চাইছে বাংলাদেশের মৌলবাদীরা। একটা বিষয় আপনাদের বুঝতে হবে, বাংলাদেশের মৌলবাদীরাই চায় যে অন্য ধর্মের মানুষ বাংলাদেশ ছেড়ে চলে যাক বা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম নিক। ভয়ঙ্কর নৃশংসভাবে বহু বৌদ্ধ এবং পাহাড়িয়া উপজাতির উপর চলেছে অত্যাচার। আর এই পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের বিপদ আছে, কারণ এই যে বললাম আন্তর্জাতিক আইন। একটা দেশের এত বড় উপজাতিকে হত্যার চেষ্টা করা হলে সারা পৃথিবীতে তোলপাড় পড়ে যাবে। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো নয়, এক্ষেত্রে মায়ানমার এই সুযোগে সদ্ব্যবহার করবে। অন্যদিকে চীন সম্পর্কে বাংলাদেশ যা ভাবছে সেটার উল্টোটাই হতে পারে। চীন কিন্তু মারাত্মক কৌশলে পাকিস্তানের গোয়াদার বন্দরকে নিজেদের আওতায় নিয়ে এসেছে এবং ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে প্রথমে চীন পাকিস্তানকে টাকা ধার দিয়েছিল, আর সেই টাকা শোধ দিতে না পারায় এরপর তাদের বন্দরকে কবজায় করে নিয়েছে চীন। আর এই পরিস্থিতিতে দিনে দিনে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে চলে যাচ্ছে। সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেলিভিশন, নিউজ পেপার বা সোশ্যাল সাইটগুলোতে। আর এই বাংলাদেশের সঙ্গে বহুদিন যাবৎ ভারতের অর্থনৈতিক সম্পর্ক থাকলেও বাংলাদেশের বন্দর কিন্তু ভারত এইভাবে নিয়ে নেয়নি। এবার মুশকিলটা হলো কি বলুন তো, ভারতের বিরুদ্ধে মৌলবাদীরা যাই বলুক না কেন, বাংলার মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো। এটা আপনারাও জানেন। ভারত এবং বাংলাদেশ দুপক্ষের মানুষজন। এবার যদি ধরুন বাংলাদেশ ভারতের ঘোষিত শত্রু হয়, তখন ভারতের মতন বড় দেশকে শত্রু হিসাবে সামলাতে হবে এই বাংলাদেশকে। এটা যেমন ভারতের পক্ষে ক্ষতিকর, বাংলাদেশের পক্ষেও কিন্তু যথেষ্ট ক্ষতিকর। প্রায় 4000 কিলোমিটার অঞ্চলে এত বড় শত্রুর সঙ্গে লড়াই তাদের করতে হবে। বাংলাদেশ যদি চীনের দিকে যায় তাহলে চীন একটা সুযোগ নেবেই। যেভাবে তারা পাকিস্তানে ঢুকে সেখানের বন্দর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, এক্ষেত্রে আরেকটি বড় বিপদ হতে পারে। চীন এবং আমেরিকার দ্বন্দ্বের মাঝে পড়ে যেতে পারে এই বাংলাদেশ। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হলে আমেরিকা চাইবে তার বিরাট বাণিজ্য রক্ষার তাগিদে বাংলাদেশকে টার্গেট করতে। আর যেভাবে বাংলাদেশের মৌলবাদীরা বৌদ্ধ, হিন্দু, পার্বত্য উপজাতির হত্যা করছে, চট্টগ্রামে সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা ব্যবহার করতে চাইবে। আন্তর্জাতিক ক্ষেত্রে উপজাতিদের নিয়ে আইন অনেক কঠোর রয়েছে, আর সেই সব কঠোর নিয়ম বা আইনের সম্মুখীন হতে হবে বাংলাদেশকে। পার্বত্য চট্টগ্রামের মতন পরিস্থিতি একসময় ভারতের নাগাল্যান্ডে হয়েছিল, কিন্তু সেখানে ধর্মীয় কারণে হত্যা বা দেশ থেকে বিতাড়নের কোনো ঘটনা কিন্তু ছিল না। আর চট্টগ্রামে বৌদ্ধ আর উপজাতিদের নৃশংসভাবে হত্যা করা, এটা হচ্ছে মূলত ধর্মীয় কারণে। আর এই সময়টা এখন যখন সারা বিশ্বে ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিতে দেখা যাচ্ছে অনেক দেশকে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর, মানে তার জয়ের পিছনে একটা বড় কারণ হলো এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নেওয়া। আর সেখানে প্রথম থেকে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু উপজাতিদের বিরুদ্ধে ঘটে চলা একের পর এক ঘটনার কথা তুলে ধরেছিলেন নিজের বক্তব্যে ট্রাম্প। এটাকে কেন ট্রাম্প হাতিয়ার করলো জানেন? বড় পরিকল্পনা তো আছেই আমেরিকার। তাই এরকম মৌলবাদী কাজ
চলতে থাকলে কিন্তু বাংলাদেশের সামনে বড় বিপদ রয়েছে। পাহাড়ের মূল সমস্যা হচ্ছে বাঙালি পাহাড়ি দাঙ্গা। সেই 8-এর দশক যখন পাহাড়ে বাঙালিদের যে সেটেলমেন্ট ব্যবস্থা করা হয়, তখন থেকে এই সমস্যা শুরু হয়েছিল। কিন্তু আস্তে আস্তে এই দাঙ্গা এখন মুসলমান আর অমুসলমানদের মধ্যে হয়ে গিয়েছে। এই ঘটনার ভয়ঙ্কর প্রতিক্রিয়া কিন্তু পড়তে চলেছে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে। 1997 সালে শান্তি চুক্তির পর বাঙালি পাহাড়ি দাঙ্গা বন্ধ হয়ে গিয়েছিল। শান্তি ছিল পার্বত্য চট্টগ্রামে, সেই শান্তি এখন শ্মশানের শান্তি হয়ে উঠেছে। ভারতের একসময় বাঙালি পাহাড়িয়া দ্বন্দ্ব ছিল আর অসমিয়া বাঙালি লড়াই ছিল। সেই সব দ্বন্দ্বকে কখনোই ধর্মীয় ইস্যু হতে দেওয়া হয়নি, কারণ পাহাড়িয়া জাতির ধর্ম এখানে স্বীকৃত। হিন্দু ধর্মের মানুষের সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না। আর বাংলাদেশের সমস্যাটা এখানে, ওরা বাংলাদেশের প্রবলেমটাকে মুসলিম বনাম অমুসলিম বানিয়ে ফেলেছে। আর একটা বড় সমস্যা কি জানেন? মৌলবাদ সহজেই মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশ যদি ইসলামিক দেশ হয় তাহলে এটা সহজেই প্রমাণিত হবে এখানে সন্ত্রাসবাদী কার্যক্রম হচ্ছে, আর অমুসলমানদের জন্য এই দেশ সুরক্ষিত নয়। তখন অন্য দেশগুলো বাংলাদেশকে সহজেই ব্যবহার করবে নিজেদের এজেন্ডা ফুলফিল করার জন্য। প্লিজ একবার ভেবে দেখবেন, ভারত কি চট্টগ্রাম দখল করবে? আসি এবার এই প্রশ্নে আরো একবার বিস্তারিতভাবে। এই প্রশ্নের উত্তরে বলা যায় যে যুদ্ধ কিংবা রাষ্ট্র দখলের মূল উদ্দেশ্যই থাকে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা। রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে না পারলে আর দেশ দখল করে কি লাভ? যেমন ধরুন ভিয়েতনাম, সেখানে যুদ্ধে আমেরিকার লক্ষ্য ছিল কি এশিয়ার ঘাঁটি তৈরি করা। যুদ্ধে মার্কিনরা সামরিক বিজয়ে এগিয়ে থাকলেও কিন্তু রাজনৈতিক লক্ষ্য তারা অর্জন করতে পারেননি। এবং এই ক্ষেত্রেও ভারত যদি বাংলাদেশের এত বড় একটা ভূখণ্ড দখল করে, সেখানে রাজনৈতিক বিজয় পাবে না। তাই ভারত ভুল করেও চট্টগ্রাম দখলের রিস্ক নেবে না। এদিকে বর্তমানে বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে দেশের অমুসলিম জনসংখ্যা হত্যা করছে, তাতে এটার সম্ভাবনা প্রবল যে চট্টগ্রামের অধিবাসীরা আলাদা হয়ে যেতে চাইবে। সেক্ষেত্রে কিন্তু মায়ানমার সহ দেশগুলো তাদের পাশে দাঁড়িয়ে এই অবস্থার সুযোগ নিতে চাইবে। চট্টগ্রাম দখল করলে ভারতের কি কি ক্ষতি হতে পারে আসুন একটু বিস্তারিতভাবে বুঝি। বাংলাদেশের 15 কোটি মানুষ প্রতিরোধ করবে। বাংলাদেশের উপর ভিত্তি করে ভারতের মিলিটেন্স টেরোরিজম বেড়ে যাবে। ভারতের পদক্ষেপের অজুহাতে তার বিরোধী দেশগুলো তার বিরুদ্ধে কাজ করবে। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক অসুবিধা হবে। বাংলাদেশের একটা দীর্ঘ বছরের এস্টাবলিশমেন্ট রয়েছে, তাই তাকে হুট করে দখল করা সহজ নয়। তার থেকে যদি ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, তাহলে তার রাজনৈতিক লক্ষ্য এশিয়াতে ক্ষমতা বৃদ্ধি এমনিতেই হবে। আর যেটা দেখানোর চেষ্টা চলছে যে ভারত নাকি বাংলাদেশের বন্দর এমনিই ব্যবহার করছে, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। 2008 সালে ভারতের হাইকমিশনার প্রথম নবনির্মিত আওয়ামী লীগকে বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করতে দেবার প্রস্তাব দিয়েছিলেন। আগের বিএনপি সরকারের সময় এই প্রস্তাব নাকচ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের ভয়ঙ্কর অর্থনীতির দুরবস্থায় বাধ্য হয়ে ভারতের সঙ্গে চুক্তি করার ফলে চট্টগ্রাম বন্দরের অনেক শ্রীবৃদ্ধি হয়েছিল। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিকে নিয়ে যে পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে এমন কথা বলা হচ্ছে যে দেশভাগের সময় এই পার্বত্য অঞ্চলের মানুষ পাকিস্তানের অংশ না হয়ে ভারতের অংশ হতে চেয়েছিল। কাপ্তাই হ্রদের জলের নিচে কিন্তু লুকিয়ে রয়েছে পাহাড়ি মানুষের যন্ত্রণা। একটা সময় চট্টগ্রাম প্রায় 1000 বছর আরাকান রাজ্যের অধীনে ছিল। এমনকি চট্টগ্রাম নামটাও আরাকান ভাষা থেকে এসেছে, জানেন সেটা? আরাকানের রাজা চুলাং সেং চ্যান্ডা 953 সালে চট্টগ্রাম বিজয় করে একটা বিজয় স্তম্ভ বানান, যার গায়ে লেখা ছিল সিথ তাত গাং। এর মানে হচ্ছে যুদ্ধ করা অনুচিত। এই সিথ তাত গাং থেকেই বর্তমানে সিটাগাং বা চিটাগাং বা সেখান থেকে চট্টগ্রাম এসেছে। এই পার্বত্য চট্টগ্রামও ব্রিটিশরা নিজেদের সুবিধার জন্য ভাগ করে দিয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, আরাকানের পর বার্মার দখলে থাকা চট্টগ্রামে বহুদিন আগেই যে বর্মী সংস্কৃতি, তার অনেক উপাদান এসেছে। অন্যদিকে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের পুরনো সংঘাতের ইতিহাস আছে। এই সুযোগ মায়ানমার ব্যবহার করে চট্টগ্রামের উপর তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চাইবে। বাংলাদেশ যদি চীনের দিকে যায়, তাহলে আমেরিকার মদত পাবে মায়ানমার। অন্যদিকে বাংলাদেশে আমেরিকার শক্তি বৃদ্ধি মায়ানমারকে চীনের কাছে নিয়ে যাবে। এই পরিস্থিতির একমাত্র সমাধান চট্টগ্রামের অমুসলিম মানুষের উপর অত্যাচার বন্ধ করা। বিশেষ করে বাংলাদেশের মানুষের বিরাট অংশ কিন্তু অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক, কিন্তু বর্তমানে বিচ্ছিন্নতাবাদী মৌলবাদীরাই বেশি শক্তিশালী। তারাই ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষতি করতে মিথ্যা প্রচার করছে। ভারত যদি চট্টগ্রামকে দখল করে, আগেই বলেছি তার উপর অনেক বড় বড় আঘাত আসবে, আর সেই ঝুঁকি ভারত নেবে না। রাশিয়া যখন 2014 সালে ক্রিমিয়া দখল করেছিল, তখন তার উপর অনেক নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এই ঝুঁকি ভারত নেবে না। আর চট্টগ্রাম দখলের পর ভারত বাংলাদেশের দীর্ঘ 4000 কিলোমিটার যে বর্ডার রয়েছে, যে অশান্তি সেখানে ছড়াবে, তাকে সামলাতে সামলাতে অনেক অসুবিধায় পড়বে ভারত। আর এই অঞ্চলের পাহাড়ি মানুষকে যেভাবে দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে, সেটার ফলে তারা নিজেরাই বিচ্ছিন্ন হওয়ার
একটা সম্ভাবনা রয়েছে। আর এই চেষ্টা রোধ করতে যে সামরিক ব্যবস্থা নেবে বাংলাদেশ, সেটার ফলে অনেক মানুষের গণহত্যা হবে। এই গণহত্যা হলেই আমেরিকা এবং চীন নিজেদের ফায়দা তুলতে চাইবে। তাই পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিবেশ শান্ত করাই একমাত্র উপায় এই বাংলাদেশের সামনে। দেশভাগের সময় যখন হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও চট্টগ্রামকে পাকিস্তানে ফেলা হয়, বারবার নেহরুর কাছে আবেদন করা সত্ত্বেও ভারতের অন্তর্ভুক্তি হয়নি। নেহরুকে লেখা একটি চিঠিতে লর্ড মাউন্টব্যাটেন আশ্বস্ত করেছিলেন যে চট্টগ্রাম ভারতেই থাকবে। কিন্তু যখন র্যাডক্লিফ লাইনের মানচিত্র প্রকাশ পেল, দেখা গেল চট্টগ্রাম পাকিস্তানে গিয়েছে। তখন চট্টগ্রাম জুড়ে আন্দোলন হয়েছিল। স্নেহকুমার চাকমা চট্টগ্রামের প্রতিনিধি হয়ে নেহরুর কাছে এসেছিলেন। দীর্ঘ 50 দিন তাকে অপেক্ষা করতে হয়েছিল। তারপর তিনি যখন নেহরুর সাক্ষাৎ পেলেন, তখন চট্টগ্রামকে ভারত ভুক্তির কথা বললেও নেহরু এই বিষয়টাকে এড়িয়ে যান। স্নেহকুমার চাকমা এরপর প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করলে প্যাটেল নেহরুকে জানায়। নেহরু বলেছিল, ছোট্ট একটা ভূখণ্ডের জন্য আমরা কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব? এই উদাসীনতার পরিণাম আজকেও ভুগতে হচ্ছে চট্টগ্রামকে। তাই ইতিহাসের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ চলতে হবে। পার্বত্য চট্টগ্রামকে দখল করা যেমন ভারতের জন্য সহজ নয়, তেমনই বাংলাদেশ যদি মনে করে যে একমাত্র ভারতের থেকে চট্টগ্রামকে রক্ষা করতে ব্যবস্থা নিলেই চট্টগ্রাম সেভ, বিরাট ভুল করবে তারা। আমেরিকা এবং চীনের ঝামেলার মাঝে পড়তে হতে পারে চট্টগ্রামকে। এই সময় তাদের পাশে ভারত থাকলে বাংলাদেশেরই সুবিধা হবে। কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটাচ্ছে, তার বড় মাসুল দিতে হবে এই দুটি দেশকেই। এই ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো, বাংলাদেশের বহু মানুষ রয়েছেন যারা আমাকে কমেন্টে বলেন, যদিও সংখ্যাটা খুব সামান্য, যে বাংলাদেশ নিয়ে ভেবে আপনাদের কি কাম, আপনারা নিজেদের দেশ নিয়ে ভাবুন না। দেখুন, বাংলাদেশ হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এমনকি আমাদের দেশ থেকে ভেঙেই বাংলাদেশ তৈরি হয়েছে অতীতে। তাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র নিয়ে আমরা ভাববো, এটাই খুব স্বাভাবিক, কারণ আমাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তবুও আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে নিরপেক্ষভাবে একটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম। আইএম বোসের এই ভিডিওর পর আপনারা কি মনে করেন, সেটা আপনারা ভারতীয় হন বা বাংলাদেশি, প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে যদি ভালো লাগে, প্লিজ আজই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো পয়সা লাগে না, উল্টে আমার কিছু লাভ হয়। আপনারা আমার ভিডিও পাবেন আগামী দিনেও, অনেক টপিক নিয়ে আসবো, বিস্তারিত বিশ্লেষণ করবো, কোনো বকওয়াস হবে না, কথা দিচ্ছি। কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।